আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। সরকার গঠনের এক মাসেরও কম সময়ে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নারীকে শক্তিশালী করতে না পারলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। বিএনপি সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে বিন্দু পরিমাণ পিছু হটবে না বলেও জানান প্রধানমন্ত্রী। সরকার তার কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকলে অনিয়ম দুর্নীতি দূর হবে বলেও জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। যে মাহেন্দ্র খনের অপেক্ষায় পুরো জাতি, তার অবসান ঘটাতে বনানীর কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে নির্ধারিত সময়ের কিছু পর আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের আগে মঞ্চে না উঠে জনতার কাতারে নেমে এলেন সরকার প্রধান। হাত মেলালেন উপস্থিত জনসাধারণের সঙ্গে। সরকার গঠনের এক মাস পার না হতেই নিজের দেয়া কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিশ্রুতি অনুযায়ী কড়াইল ভাসানটেক সাততলা বস্তিবাসীর হাতে তুলে দিলেন ফ্যামিলি কার্ড। এ সময় 17টি পরিবারের নারী প্রধানের হাতে কার্ডের রেপ্লিকা তুলে দেন তিনি। ল্যাপটপের প্রেস বাটনে চাপ দিতেই সুবিধাভোগীদের ব্যাংক কিংবা ডিজিটাল ব্যাংকে চলে যায় প্রথম মাসের বরাদ্দ। পরে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, অর্থনৈতিকভাবে তাদের স্বাবলম্বী করার উদ্যোগ নেবে সরকার। বর্তমান সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব, এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম। আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই, যেই সরকার জনগণের জন্য কাজ করবে, যেই সরকার কাজ করবে দেশের জন্য। আমরা জনগণের কাছে জবাবদিহি থাকতে চাই। তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ডের মতো আগামী মাসে কৃষকদের কাছে পৌঁছে দেয়া হবে কৃষি কার্ড। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুদসহ কৃষি ঋণ যে মওকুফ করা হয়েছে সে কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। কৃষক কার্ডের কাজও আমরা শুরু করেছি। আগামী মাসের ভেতরে আমরা বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। পাইলট প্রকল্প হিসেবে 37,567 জন পরিবার প্রধানের হাতে তুলে দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে দেশের সকল পরিবারকে। কার্ড হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কার্ডপ্রাপ্তরা। তারা বলছেন, ফ্যামিলি কার্ডের অর্থ পেয়ে সচল থাকবে তাদের পরিবারের অর্থনৈতিক চাকা। কড়াইল থেকে শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। ফ্যাসিস্টের রেখে যাওয়া দোষর উল্লেখ করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণ করে গ্রেফতারের দাবি জানিয়েছে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার মাহফিলে এ দাবি জানান তিনি। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সংসদে রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য যাওয়া নয়, বরং গণভোটে বিজয়ীদের পক্ষে সংস্কারের জন্য যাবেন তারা। এ সময় শরীফ ওসমান হাদি হত্যার পিছনে দেশি বিদেশি ষড়যন্ত্র জড়িত অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, ভারতে গ্রেফতারে হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। এই রাষ্ট্রপতিকে অবিলম্বে অপসারণ করে গ্রেফতারের আওতায় আনতে হবে। কোন ফ্যাসিস্টের দোষরের বক্তব্য শোনার জন্য 12ই মার্চ আমরা জাতীয় সংসদে যাচ্ছি না। আমরা জাতীয় সংসদে যাচ্ছি। বাংলাদেশের মানুষ এই ইলেকশনে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে। সেই হ্যাঁ এর পক্ষে সরকারের পক্ষকে বাস্তবায়ন করার জন্য সংবিধান মেনেই সরকার গঠন সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা হচ্ছে এবং সংবিধান মেনেই সামনে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, জামাত আলাদা শপথ নেয়ার যে কথা বলছে তা গায়ের জোরে বলছে। জবরদস্তির মাধ্যমে সংবিধানের সার্বভৌমত্ব খর্ব করতে দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি জুলাই সনদের প্রতি শতভাগ অঙ্গীকারবদ্ধ, তবে এর কোনো পরিবর্তনের সুযোগ নেই। জামাতকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, স্বপ্ন দেখারও একটি সীমারেখা আছে। আমরা এই পর্যন্ত সংবিধান মেনেই এই পর্যন্ত এসেছি।
এবং সংবিধান মেনে চলছি এবং সামনেও সংবিধান মেনে চলার আকাঙ্ক্ষা আছে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা সেখানে নির্ধারণ করা হবে, সিদ্ধান্ত হবে, এবং কোন ফর্মে শপথ হবে সেটা তৃতীয় তফসিলে আনতে হবে। কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা নির্ধারিত হবে, তারপরে এটা বিধিসম্মত হবে। যেই দল মনে করে যে তার কাছে সরকার গঠন করতে পারত, তাদেরকে হারানো হয়েছে, এই স্বপ্ন দেখাও তো নাজায়েজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। যে ঘটনার ফাঁস হওয়া অডিও কল রেকর্ড এখন টক অব দ্য কান্ট্রি। এমন ঘটনা বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করে বলে জানান চিফ প্রসিকিউটর। বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী ট্রাইব্যুনালের বিচার কাজ পুনঃতদন্ত করা হবে। জিএম মাহমুদের রিপোর্ট। 24-এর 5 আগস্ট আওয়ামী সরকারের পতন হলে পুনর্গঠন হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাজুল ইসলামের নেতৃত্বে 17 জন প্রসিকিউটর পরিচালনা করে মামলা। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ে বিএনপির সরকার গঠনের পর বেশ কিছু পরিবর্তন আসে ট্রাইব্যুনালে। সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণ সহ পদত্যাগ করেন কয়েকজন প্রসিকিউটর। সামনে আসে প্রসিকিউশনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ। অপরাধের যে বিস্তৃতি, সম্প্রতি আলোচনায় সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের কলেজ ছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে সাবেক সংসদ সদস্যকে খালাস করিয়ে দেওয়ার আশ্বাসে 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ। যে ঘটনার অডিও কল রেকর্ড এখন ফাঁস। ফাঁস হওয়া কল রেকর্ড নিয়ে দুঃখ প্রকাশ করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, এমন ঘটনা ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করে। এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয়। এটা একটা সিরিয়াস অভিযোগ। এই অভিযোগ আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। তবে অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে ঘটনাটি পর্যবেক্ষণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এটা নিশ্চয়ই আমরা যাচাই বাছাই করে দেখব। যদি তার বিন্দুতম কোনো সত্যতা থাকে, আইন অনুযায়ী যতটুকুন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া। গত সোমবার ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেন সাইমুম রেজা তালুকদার। এরপরেই ঘটনাটি জোর আলোচনা পায়। এদিকে এদিন ট্রাইব্যুনালে আওয়ামী শাসনামলে র্যাবের গুমের মামলা সহ আরও বেশ কয়েকটি মামলার বিচারিক কার্যক্রম হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা। এদিকে আজও মিলছে না জ্বালানি তেল, এতে সংকটে পড়েছে চালকরা। গাজীপুরের কালিয়াকৈরে সকাল থেকে বিভিন্ন পাম্পে অকটেনও মিলছে না, বন্ধ আছে বেশিরভাগ পাম্প। সিন্ডিকেটের কারণে তেল পাচ্ছে না বলে অভিযোগ চালকদের। এদিকে সিলেটে পেট্রোল পাম্পে হামলার প্রতিবাদে মালিক সমিতির ডাকে ধর্মঘট চলছে। 2 দফা দাবিতে দুপুর 2টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে তারা। এতে দুর্ভোগ চরমে উঠেছে গ্রাহকদের। বাংলাদেশে মজুত আছে তেল, তারপরও এই তেল দিচ্ছে না। এরা অথজা মানুষকে হয়রানি করছে। সরকার ঘোষণা দিচ্ছে তেল মজুদ আছে, আমরা তেল পাচ্ছি না, যে গাড়ি নিয়ে বসে আছি। তাহলে সরকারের কথার সাথে এই কথা তো মিললো না। পাম্পে আসলে দেখি পাম্প বন্ধ থাকে, পাম্পের মিটার বন্ধ, পাম্পে তেল দিচ্ছে না। এটা কারণটা কি আসলে বলতে পারি না আমরা। দেশে জ্বালানির সংকট নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। তিনি জানান, সংকট মোকাবেলায় সরকার সম্ভাব্য সব উৎসের খোঁজ করছে। ভারত থেকে প্রতি মাসে যে 15,000 মেট্রিক টন জ্বালানি আসার কথা, তার চেয়েও বেশি পেতে সে দেশের সরকারকে অনুরোধ জানানো হয়েছে। জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানান প্রতিমন্ত্রী। এদিকে চীনের কাছে জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সমস্যা নিরসনে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে চীন। আমরা তাদেরকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করেছি সুযোগ থাকলে যেন তারা এই সরবরাহটা বাড়াবার চেষ্টা। আমরা প্রস্তুতি নিচ্ছি, যুদ্ধ যদি একটু এই লম্বা হয়, একটু দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে বৈশ্বিক সংকট মোকাবেলা করতে পারি তার জন্য, অর্থাৎ আগামী এপ্রিল-মের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ শুরু করেছি।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে মার্কিন ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। হামলায় কেঁপে উঠছে দেশটির বিভিন্ন শহর। ইরানও পাল্টা জবাব অব্যাহত রেখেছে। দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এই পর্যায়ে যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে তেহরান। আর নিজের মৃত্যুর গুঞ্জনের মধ্যেই ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে যুদ্ধ নিয়ে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর জানাচ্ছেন ইমরুল হাসান। ইরানের প্রত্যক্ষদর্শীদের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, গত কয়েক ঘন্টায় রাজধানীর পূর্বাঞ্চলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ইস্পাহান, তাবরিজ ও আভাজ সহ ইরানের বিভিন্ন স্থানে হামলার খবর নিশ্চিত করেছে তারা। এসব হামলায় হতাহতের সংখ্যা এখনো স্পষ্ট নয়, তবে এ নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে বলে জানিয়েছে বিভিন্ন সংস্থা। এছাড়া সার্বিক পরিস্থিতিতে ইরান সরকার পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এই পর্যায়ে যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই বলেও জানায় ইরান। পাশাপাশি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধকে একটি ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী করে তুলেছে বলে মন্তব্য করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে যুদ্ধের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা শেষ নেই বলেও তিরস্কার করেন তিনি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার রাতে ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। নেতানিয়াহু মারা গেছেন কিংবা গুরুতর আহত হয়েছেন বলে ব্যাপক গুঞ্জন ছড়াচ্ছে। এর মধ্যেই তার ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শনের খবর এলো। পরিদর্শন শেষে কথা বলার একটি ভিডিও দেয়া হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলে। এদিকে চলমান পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে কথা বলেছেন। এ সময় ইরান যুদ্ধ ও ইউক্রেনের শান্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা। মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্ব অর্থনীতিতে জ্বালানি সংকটের হুমকি দেওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই টেলিফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প ও পুতিন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের ফলে তেলের বাজারে ব্যাপক দরবৃদ্ধি ঘটেছে। এর আগে 2022 সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর তেলের দাম বেড়েছিল, তবে এবারের জ্বালানি সংকটের ধারে কাছেও যায়নি তখন। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর উপসাগরীয় দেশগুলো তেল উৎপাদন কমিয়ে দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইমরুল হাসান, RTV। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল মাঠে নামছে মেহেদী মিরাজের দল। সাম্প্রতিক সময় নিজেদের পছন্দের ফরম্যাট ওয়ানডেতে সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের। শেষ 6 সিরিজের 4টিতেই হেরেছে তারা। ফলে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে থাকা বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলতে এই সিরিজে ভালো করার বিকল্প নেই। এদিকে টি-20 বিশ্বকাপ ব্যর্থতার পর বাংলাদেশ সফরের ওয়ানডে দলে ব্যাপক রদবদল এনেছে পাকিস্তান। বাবর আজম ও সাদাব খানের মতো তারকাদের বাদ দিয়ে দলে নিয়েছে 6 নতুন মুখ। প্রায় এক যুগ পর বাংলাদেশ সফরে আসা তুলনামূলক অনভিজ্ঞ পাকিস্তান দলের লক্ষ্য সর্বশেষ সিরিজ হারের প্রতিশোধ। আর আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নতুন সূচনার অপেক্ষায় টিম বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 2:15টায়। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।